গল্প প্রতিশোধ ও ভালোবাসা দোলাচল। লেখায় পাপড়ি জাহান। ঠাস 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 স্বরের শব্দে বিয়ের আসরে সবাই চমকে উঠল। আমার বাবা আমায় এই প্রথম চড় মারল। আমি থমকে গিয়ে তীব্র যন্ত্রণায় চোখ বন্ধ করলাম। কান্না ভেঙে গলা দিয়ে গড়িয়ে পড়ছিল। চোখে জল মিশে গিয়ে অন্ধকার হয়ে আসছিল পুরো জগৎ। বাবা, আমায় তুমি একটা অচেনা ছেলের সাথে বিয়ে দিবে? কান্নামাখা গলায় আমি বললাম। বাবার চোখে আগুনের মতো জ্বালা ছিল। তার মুখের ভাঁজগুলো গভীর হয়ে উঠেছিল, যেন কোনো অসহনীয় যন্ত্রণা তাতে খোদাই করা হয়েছে। আগে থেকেই তোমার আহানকে পছন্দ ছিল না? নিশ্চয়ই কিছু করেছো। তাহলে কেন সে বিয়ের দিন উদয় হবে? তুমি বারবার বিয়ে ভাঙতে চেয়েছো। এই বিয়ে তোমায় করতে হবে। তার কথাগুলো আমার সমস্ত শরীরে রক্ত জমিয়ে দিল। আমি দু চোখে জল নিয়ে বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা, আমি আহানকে পালাতে সাহায্য করিনি। আমি কিছু করিনি। আমি তো শুধু। আমার গলা অবরুদ্ধ হয়ে গেল, আমার চোখে জল আরো তীব্র হয়ে গড়িয়ে পড়ল। আমি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। তার পা জড়িয়ে ধরে কান্নামাখা গলায় বললাম, বাবা, এরকম অচেনা বেদিন ছেলের সাথে বিয়ে দিও না বাবা। আমি তোমার মেয়ে, আমাকে এই অবস্থা থেকে মুক্তি দাও। আমি চাই না এমন এক অজানা জীবনে ঢুকে পড়তে। বাবার চোখের কোণে ঘাম ঝরে পড়ছিল। এক মুহূর্তের জন্য যেন তার চোখে এক অনুরোধের ছায়া ফুটে উঠল। কিন্তু তা শুধু কিছু ক্ষণের জন্য ছিল। তিনি আবার চিৎকার করলেন, তুমি কি বুঝছো না? তোমার ভালোর জন্যই এই সিদ্ধান্ত। তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এটা করছি। আমি মাথা নিচু করে কাঁদতে লাগলাম। সবার দৃষ্টি আমাদের দিকে ছিল, অথচ আমি আর বাবার এই চরম মুহূর্তে কারো দিকে তাকাতে পারলাম না। আমি শুধু বললাম, বাবা, তুমি আমাকে বুঝতে পারো না। আমি শুধু চাই আমার নিজের পছন্দের জীবন। আমি শুধু চাই। আমি আর কিছু বলতে পারলাম না। বাবার পায়ের শব্দ শোনা গেল, তিনি আমার দিকে আসলেন। বুকের ভেতরটা যেন খালি হয়ে গিয়েছিল। চোখে জল, মনটায় তীব্র ব্যথা, এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে একা এগিয়ে চলছিলাম। বাবা আমাকে উঠিয়ে বললেন, মারে, আমি রাজনীতি করি। আজ তোর বিয়ে না হলে সম্মান সব শেষ হয়ে যাবে। আমার সম্মানটা রাখার জন্য বিয়েটা কর। আমি তার কথা শুনে চমকে উঠলাম। কেমন যেন অদ্ভুত একটা শূন্যতা ছড়িয়ে পড়ল আমার ভেতর। বাবার কথা যে এতটা কঠিন হবে, আমি কখনো ভাবিনি। আমার সমস্ত আত্মবিশ্বাস ভেঙে পড়েছিল। আমি তীব্র কষ্টে বললাম, বাবা। বাবার মুখের কঠিন রেখা আরো গভীর হলো। আর কোন কথা নয়। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। আমি যেন হারিয়ে যাচ্ছিলাম। কিছু বলতে পারলাম না, শুধু ঘাড় নেড়ে জানিয়ে দিলাম, আমার একটু সময় লাগবে, আমি আসছি। বাবার মুখের অভিব্যক্তি কিছুটা নরম হলো, কিন্তু তিনি কিছু বললেন না। আমি ধীরে ধীরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কান্নার বন্যা গড়িয়ে পড়ল। বুকের ভেতর যেন কষ্টের পাহাড় চাপা পড়েছিল। এমন একটা পরিস্থিতিতে আমার মন পচে যাচ্ছিল। চোখের পানিতে চোখে অন্ধকার দেখা যাচ্ছিল। আমি ভেবেছিলাম, আমি এমন কোনো অবস্থায় পৌঁছাবো না, যেখানে আমার আত্মমর্যাদা, আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করতে হবে। আমি জানি, ইসলামে জোর করে বিয়ে দেওয়া জায়েজ নয়। আমার হৃদয় বলছিল, আল্লাহর ইচ্ছা হয়তো এমনই, যে আমি ওই বেদিন ছেলেকে বিয়ে করব। কিন্তু সেই ভাবনা আর একসঙ্গে আমার হৃদয়ের কষ্ট বাড়িয়ে দিচ্ছিল। অনেকক্ষণ কাঁদলাম, নিজের মধ্যে শান্তি খুঁজতে চেষ্টা করলাম। কিন্তু কিছুই যেন সান্ত্বনা দিতে পারছিল না। মনে হচ্ছিল, এই মুহূর্তে আমি একা, পুরো পৃথিবীর বিরুদ্ধে। বিয়ের আসরের বাতি জ্বলছিল, সবার মুখে হাসি। সেখানকার আনন্দের পরিবেশে আমার হৃদয় যেন ধ্বংস হয়ে যাচ্ছিল। আমি ধীরে ধীরে বের হয়ে এলাম,
কিন্তু প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল মাটি বদলে আমি ভাসছি। আমি শুধু শুনতে পাচ্ছিলাম কাজীর কণ্ঠ আর চোখের কোণে কাঁদো কাঁদো বাবা। কবুল বলার পরেই ছেলেটা হঠাৎ উচ্চস্বরে হাসি দিয়ে উঠল। সেই হাসি ছিল অস্বস্তিকর, বিশ্রী। সবাই তার হাসির দিকে তাকিয়ে রইল, যেন কিছু একটা অদ্ভুত ঘটেছে। সেই হাসি যেন কেমন শীতল ঠান্ডায় জমে যাওয়া বরফের মতো। সবাই একে অপরের দিকে তাকিয়ে রহস্যের অনুভূতি অনুভব করতে লাগলো। সে হাসি থামিয়ে হুঙ্কার দিয়ে বলল, এখন আমার শ্বশুর মশাইকে আমার আসল পরিচয়টা দিতে হবে। তারপর আবার হাসি দিল। তার হাসি যেন প্রতিটি শব্দের সাথে আরো জোরালো হয়ে উঠল। বাবার মুখে অবাক ভাব ফুটে উঠল, তার চোখে প্রশ্নের ঝিলিক। বাবার চোখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তার পা যেন অস্থির হয়ে উঠল। কিন্তু তার মুখের গভীর উদ্বেগ ছিল চোখে পড়ার মতো। বাবার মুখের রং বদলে গেল। চমকে উঠলেন তিনি। মানে, তুমি কে? আরশিয়ান অপ্রতিরোধ্য হাসিতে বলল, ওপস, শ্বশুর মশাই, আপনি আমাকে চিনতে পারলেন না? এই দুঃখ কোথায় রাখবো? বলেই সে আবার হাসি দিয়ে উঠল, যেন পুরো পৃথিবী তার পায়ের নিচে। ছেলেটা সামনে এগিয়ে এসে বাবার দিকে তাকিয়ে তার মুখের হাসি ধরে রেখে বলল, শ্বশুর মশাই, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি হলাম আরশিয়ান তাসিন চৌধুরী। আমি চৌধুরী পরিবারের সন্তান। তিনটি শব্দ, চৌধুরী পরিবারের সন্তান, যেন বিয়ের আসরকে ঝলমলে আলো থেকে কালো অন্ধকারে পরিণত করল। বাবার মুখ সাদা হয়ে গেল, যেন সমস্ত রক্ত শূন্য। পুরো স্থান যেন স্তব্ধ হয়ে গেল। শুধু আরশিয়ানের হাসি, তা যেন আরো উচ্চ হয়ে উঠল। তার হাসিতে কোনো দয়া নেই, কোনো মায়া নেই। সে হাসি ছিল এক ধরনের ক্ষমতার হাসি, ভয়ঙ্কর আত্মবিশ্বাসের হাসি। এটা ছিল এমন একটি মুহূর্ত যা আমি জীবনে কখনো ভুলব না। আমার পুরো শরীর শীতল হয়ে গেল। এই মানুষটা কে, কেন এমন আচরণ করছে, সব প্রশ্ন একে একে ভিড় করতে লাগলো আমার মনে। বাবার মুখে হতভম্ব ভাবটা আরো গভীর হলো। তবে তার হাসিতে কিছু একটা ছিল, যা মনের মধ্যে ভয় ঢেলে দিচ্ছিল। মানে, কি বলছো তুমি? বাবার কণ্ঠে প্রশ্নের ঝাঁজ ছিল, কিন্তু সাথে ছিল এক ধরনের আতঙ্ক। আরশিয়ান হাসি থামিয়ে একটু পেছনে হেঁটে দাঁড়িয়ে বলল, ইস, আমার শ্বশুর মশাই, মানে বুঝতে পারছে না। আমি অনুভব করলাম, আমার পা যেন মাটিতে আটকে গেছে। পুরো পৃথিবী এক ধ্বংসস্তূপে পরিণত হলো। এ বিয়ের পেছনে কি করছে? এই ছেলেটার আসল পরিচয় কি? আর কেন সে এত আত্মবিশ্বাসী, এত উল্লাসিত? প্রশ্নগুলো একে একে আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো, আর আমি শুধু জানতাম, এ মুহূর্তের পর আমার জীবন আর কখনো আগের মতো থাকবে না। যতক্ষণ পর্যন্ত পুরো পরিস্থিতি স্পষ্ট না হয়, আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি শুধু জানতাম, এই বিয়ের পিছনে কিছু গোপন বিষয় আছে, আর এই ছেলেটা তার এক একটি কথা দিয়ে সেটা প্রকাশ করছিল। আরশিয়ানের চোখে পানি, তার কণ্ঠে কাঁপন। পুরো হলঘর যেন থমকে গেছে, সবাই তাকিয়ে আছে এই নতুন অনুচ্চারিত সত্যের দিকে। আমি চমকে উঠলাম, সারা শরীর শিরশির করে উঠল। তার মুখের গম্ভীরতা, চোখের হতাশায় যেন সেই পুরনো স্মৃতিগুলোর প্রতিচ্ছবি, যা আমি কখনো ভুলতে পারবো না। আমি সেই পরিবারের ছেলে, তার গলা কাঁপছিল, কিন্তু সেই কাঁপন ছিল দৃঢ়তায় পূর্ণ। যে পরিবারের বিয়ের দিন আপনি সেই পরিবারের মেয়েকে অপমান করেছিলেন। আপনি বিয়ের আসর থেকে চলে গিয়েছিলেন। কারণ আমার ফুফু কালো ছিল। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই, আপনার মেয়ে কি বেশি ফর্সা? বিয়ের আসরে যেন শব্দহীন মৃত্যুর স্তব্ধতা নেমে এসেছে। আমি চোখের পানি চেপে ধরে থাকতে পারছিলাম না। আরশিয়ান পেছনে ঘুরে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। আমার ফুফু অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। আর তার অবস্থা দেখে আমার দাদা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল।
যেদিন আমাদের পরিবারে খুশির দিন ছিল, সেদিন আপনার জন্য পরিবারের দুটো লাশ হয়েছে। এরপর আরশিয়ান কেঁদে দিল। তার চোখের পানিতে যেন সমস্ত হতাশা, ক্ষোভ আর ব্যথা মিশে গিয়েছিল। হলঘরের সবার চোখে তখন সেই কান্নার প্রতিচ্ছবি। আর আমি বুঝতে পারলাম, এই কথাগুলো কেবল একটা অভিযোগ নয়। এটি ছিল তার মনের ক্ষত, একটি দীর্ঘ সময়ের ভার বহন করা দুঃখের প্রকাশ। তার কথা শুনে যেন আমার সমস্ত সত্তা কেঁপে উঠল। মনের মধ্যে এক একটি প্রশ্নের শেল দিয়ে গুলি করতে লাগলো। আমি কি কখনো ভাবতে পেরেছিলাম যে এই নিষ্ঠুর পৃথিবীতে সৌন্দর্যের নামে কতটা দুর্বিষহ জীবন কাটাতে হয় কিছু মানুষকে? সত্যিই সৌন্দর্য দিয়ে সবকিছু হয় না। সেই দিনের ঘটনা, আরশিয়ানের কথা সবকিছু যেন আমার মাথার ভেতর ঘুরতে লাগলো। আরশিয়ানের কথা শুনে আমার বাবা আর সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারলেন না। তার চোখের সামনে অন্ধকার নেমে এল, তিনি বুকের ওপর হাত রেখে অসুস্থ হয়ে পড়লেন। পুরো হলঘর যেন থমকে গেল, প্রত্যেকে একে অপরের দিকে ভীত চোখে তাকিয়েছিল। আমি হৃদয় তীব্র ভয় অনুভব করলাম আর বাবার দিকে ছুটে গেলাম। কিন্তু সে মুহূর্তেই আরশান আমার হাত ধরে শক্ত করে চেপে ধরল। ছাড়ো আমাকে! আমি চিৎকার করে বললাম। চেষ্টা করলাম তার হাত থেকে মুক্তি পেতে, কিন্তু সে আমাকে যেন লোহার মতো শক্তি দিয়ে আটকে রেখেছিল। আরশান এক মুহূর্তের জন্য দাঁড়ালো, তার চোখের রাত যেন আগুনের শিখা, আর তারপরেই হঠাৎ করে সে আমার মুখে এক শক্ত চড় মারল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার পুরো দেহ বাতাসে ভাসতে ভাসতে নিচে পড়ে গেল। সেই দৃশ্য দেখে আমার পরিবারের সবাই রেগে গিয়ে আমাদের দিকে এগিয়ে আসল। হঠাৎ করেই আরশিয়ানের গার্ডরা এসে তাদের ঘিরে ফেলল, এবং প্রতিটি গার্ডের হাতে বন্দুক ছিল। আমার পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো, কিছু বলতে পারল না। এই ভয়ঙ্কর পরিস্থিতি যেন এক মহাযুদ্ধের জমার বেঁধে গেল। পিছনে সরে যাও, গার্ডদের একজন রুক্ষ কণ্ঠে বলল। চোখে চোখে তাকিয়ে আমার পরিবারের সদস্যরা থমকে দাঁড়িয়ে রইল, কিছু বলার সাহস না পেয়ে। বাতাসে উত্তেজনা, আতঙ্ক আর অস্ফুট চিৎকারের মতো একটি পরিবেশ সৃষ্টি হলো। গার্ডরা দ্রুত আমার পরিবারের হাত পা বেঁধে ফেলল, আর বন্দুক মাথায় ধরে রাখল। আরশিয়ান চোখের কোণে এক বিরল দৃঢ়তা, এক বিষণ্ণ রাগ নিয়ে সামনে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে পুরো হলঘর যেন দুটি ভিন্ন বিশ্বের মধ্যবর্তী এক যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল। কোথাও ভালোবাসার অন্ধকার, কোথাও অসহনীয় শত্রুতা। হলঘরটি যেন শ্বাসরুদ্ধকর নীরবতায় ভরে গিয়েছিল। আরশিয়ান রেগে আমার দিকে তাকিয়ে, তার চোখে বিদ্বেষের আগুন। পুরো হলঘরের বাতাস যেন ভারী হয়ে উঠেছে, প্রতিটি শব্দ যেন পাথরের মতো কাঁপছে। তার কণ্ঠের গম্ভীরতা যেন একটি নিষ্ঠুর বাণী, প্রতিটি শব্দ যেন আমাকে কেটে যাচ্ছে। কি রে, তোর সাথে আমার বিয়ে হয়েছে মানে তোর বাবার সাথে সম্পর্ক শেষ। তুই এখন আমার খাঁচায় বন্দী। তোর জীবনটা জাহান্নামে পরিণত করব, সে বলল, তার কণ্ঠে তীক্ষ্ণ অভিমান আর ক্ষোভের ঝাঁজ। তার কণ্ঠে ওই অমানবিক ভয়ঙ্করতা যেন ঘরটিকে চাপিয়ে ফেলছে। আমি শ্বাস নিতে পারছি না। বুকের মধ্যে পাথর চাপা পড়েছে। আমি বাকরুদ্ধ, কিছু বলতে পারলাম না। আমার চোখের কোণে অশ্রু জমে উঠেছিল। তুমি আমায় বিয়ে করেছো কেন? আমি প্রশ্ন করলাম, যেন আমার গলায় অবিশ্বাসের ঝংকার। আমার গলার আওয়াজ যেন শূন্য থেকে ভেসে আসে। আমি নিজেকে যেন দেখতে পাচ্ছি না, যেন আমি একরকম আত্মহীন হয়ে গেছি। আরশিয়ান এক পা সামনে এগিয়ে গিয়ে নিচে বসে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার চোখের সেই বর্ণনা যেন এক অসীম অন্ধকার, যা কিছুই শিখিয়ে দিতে পারে না। সে আমার গালে চড় দেওয়া জায়গাটিতে একটি ঠোঁটের ছোঁয়া রেখে বলল, আহারে, আমার জান পাখিটা দেখি কিছুই বুঝে না। খেলাটা মনে হয় ভালোই জমবে। তার ঠোঁটের স্পর্শ যেন আমার আত্মায় তীক্ষ্ণ রক্তক্ষরণ। তার চোখের হাসি যেন সেই কালো রাত্রির ঝলক, যেখানে শুধু অন্ধকারই লুকিয়ে থাকে। আমি তোকে প্রতিশোধের জন্য বিয়ে করেছি।
এবার চল, শ্বশুরবাড়ি গিয়ে নিজের জাহান্নামকে বরণ করবি। চল। প্রতিটি শব্দ যেন আমার শরীরের মাংস হাড়ে কাঁপন ধরিয়ে দিল। আমি ঠক ঠক করে কাঁপছি, চোখের পানি গড়িয়ে পড়ছে, কিন্তু আমি এক শব্দও বলতে পারছি না। মনে হচ্ছে যেন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। হলঘরের চারপাশে বিদ্যুৎ চমকের মতো এক অদ্ভুত নীরবতা, আর সেই নীরবতায় শুধুই তার হাসির কুকৃত্য। আরশিয়ান আমাকে টানতে শুরু করে। আমি যেন অচেতন, অক্ষম। কি হতে যাচ্ছে, কোথায় যাচ্ছি, সবকিছু যেন এক অস্পষ্ট পর্দার আড়ালে ডুবে যাচ্ছে। একমাত্র যা স্পষ্ট, তা হলো তার ঠান্ডা হাসি আর হৃদয়ের গভীর যন্ত্রণার গ্লানি। আমি বললাম, আমি যাব না। কণ্ঠে ভয় আর রাগের মিশ্রণ, শরীর কাঁপছে। আরশিয়ানের চোখে আগুন, সে এক পা এগিয়ে এসে আরো এক চড় দিল। হলঘর যেন মুহূর্তে অন্ধকারে ডুবে গেল। তার এই রূঢ় আক্রমণের পর আমি কেঁপে কেঁপে উঠলাম। তোর নাটক দেখার সময় নাই, তাড়াতাড়ি চল। তার গলা যেন শোনা যাচ্ছে না, বরং শরীরের গভীরে কেঁপে ওঠা বিদ্যুৎ। আমি তার পায়ের সঙ্গে আমার হাত জড়িয়ে ধরে বললাম, আমার বাবা অসুস্থ, প্লিজ আমার বাবার কাছে যেতে দিন। আমার চোখে জল, বুকের ভেতর অসহায়তার শূন্যতা। আরশিয়ানের চোখে তীব্র ক্রোধ। এক মুহূর্তের জন্য দয়া নেই। সে পা ছেড়ে দিল এবং আমার পেটের মধ্যে এক শক্ত লাথি মারল। শরীরটা যেন বাতাসে ভেসে গেল এবং আমি মাটিতে লুটিয়ে পড়লাম। ব্যথা এত তীব্র, মনে হচ্ছে আমার সমস্ত প্রাণ শক্তি বের হয়ে যাচ্ছে। আরশিয়ান সেখানেই থেমে রইল না। আরশিয়ান আমার কাছে এসে দাঁড়ালো, তার চোখে ঘৃণার ঝিলিক। সে আমার হিজাবের উপর থেকে চুলের মুঠি ধরে আমাকে তুলে দাঁড় করাল। তার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। তুই আমার পা ধরছিস? এমন একদিন আমার দাদা তোর বাবার পা ধরেছিল, আর সে তার পা ছড়িয়ে বিয়ের আসর থেকে চলে গিয়েছিল। বলতো, এখন কেমন লাগছে? তার কথাগুলো যেন ঘুমন্ত আগ্নেয়গিরির লাভার মতো ছড়িয়ে পড়ল। প্রতিটি শব্দ আমার মনের গভীরে আঘাত হানছিল। আমি তার চোখের দিকে তাকাতে পারছি না, চোখের পানিতে পুরো দৃশ্য ঝাপসা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরছে, কি এমন নিষ্ঠুর পৃথিবীতে বাস করছি আমরা, যেখানে কষ্টের কোনো শেষ নেই? শুধু মাটির দিকে মাথা ঝুঁকে, শরীরের ব্যথা আর অপমানে কাঁপছিলাম। আরশিয়ান আমাকে কোলে তুলে নিয়ে চলতে শুরু করলো, তার শক্ত হাতগুলো আমাকে সুরক্ষিত রাখছিল, অথচ তার চোখে কোনো দয়া বা করুণার চিহ্ন ছিল না। আমার হৃদয় চিরে দেওয়া সেই ক্ষণের জন্য আমি শুধু একবার পিছনে তাকালাম। বাবাকে দেখতে পেলাম, তার মুখে উদ্বেগ আর ক্লান্তির ছাপ। কেউ তাকে পানি খাওয়াচ্ছে, আর কেউ বলছে, এমপি মশাইকে হাসপাতালে নিতে হবে। সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে আমি আর থাকতে পারলাম না। অঝরে কাঁদতে শুরু করলাম। আরশিয়ানের চোখের কোণ থেকে একটা নিষ্ঠুর হাসি ফুটে উঠল। সে মুচকি হেসে বলল, জান পাখি, চোখের জলটা জমিয়ে রাখো। আমার বাড়িতে গেলে প্রতিটা সেকেন্ডে পানি পড়বে। তার কথাগুলো আমার শরীরের প্রতিটি কোষে তীক্ষ্ণ অণু হিসাবে ছড়িয়ে পড়ল। সে আমাকে গাড়ির কাছে নিয়ে এসে সিট বেল্ট লাগিয়ে দিল। তারপর গাড়ির দরজা বন্ধ করে সজোরে স্টিয়ারিংয়ের দিকে তাকিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে চালাতে শুরু করলো। সেই মুহূর্তে গাড়ির ইঞ্জিনের শব্দের সঙ্গে আমার বুকের ভিতরের হাহাকার এক হয়ে গিয়েছিল। পৃথিবী যেন থেমে গিয়েছিল, শুধু একটাই আওয়াজ শোনা যাচ্ছিল, আরশিয়ানের চিৎকার, আর আমার হৃদয়ের সেই বিষণ্ণ চিৎকার। বাতাসের ঝাঁকুনি আর গাড়ির স্টিয়ারিংয়ের শক্ত দখলে আমি অজ্ঞান প্রায়। পেটে লাথির জন্য যন্ত্রণার বলয়ে আমি কেঁপে উঠছিলাম, আর গালের উপর চড়ের দাগটা আগুনের মতো জ্বলছিল। কিন্তু তারপর হঠাৎ গাড়িটা থেমে গেল। সামনে বিশাল এক প্রবেশদ্বার, সোনালি আলোয় ঝলমল করছে। এই বাড়ি, এই রাজপ্রাসাদের মতো বিশাল, মার্জিত, এটা দেখে আমার মনে হলো, এখানে আমি নতুন জীবনের শুরু করতে যাচ্ছি। আমার সমস্ত শরীর, সমস্ত মন সেই ভয়ে থরথর করে কাঁপছিল। আরশিয়ান গাড়ির দরজা খুলে বের হলো।
তার চোখে তীব্র একটি আক্রোশ আর আদেশের শিখা। সে একবার আমার দিকে তাকিয়ে তারপর বাড়ির দিকে এগিয়ে গেল। আমি চুপচাপ নিঃশব্দে তার পেছনে চললাম, প্রতিটা পদক্ষেপ যেন আমার নতুন জীবনের প্রথম পদক্ষেপ। বাড়ির সামনে গিয়ে সে আমার হাত ছাড়িয়ে দিল। আমার পায়ের নিচে জমে থাকা যন্ত্রণাটা আবার আমাকে অনুভব করিয়ে দিল, আর চোখের কোণ থেকে এক ফোঁটা জল পড়ল। কিন্তু সে জল আর অস্থিরতা সবকিছু ভুলে এই বিশাল বাড়ির দিকে তাকিয়ে আমি নিজেকে নতুন করে ভাবতে লাগলাম। নতুন জীবন, নতুন যুদ্ধ, আর নতুন বিশ্বাসের একটা শুরু। এই মুহূর্তে সে আমার হাতটা ছিঁড়ে ফেলবে। সে আমাকে বাড়ির ভিতরে ঠেলে দিল। মেঝেতে পড়ে যাওয়ার সাথে সাথে কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ল। আমি অবশ হয়ে বলে শব্দ করলাম। আরশিয়ান তখন হাসতে হাসতে চিৎকার করে বলল, নিয়ে এসেছি মল্লিক পরিবারের মেয়েকে। তার হাসি যেন একটা বিষাক্ত তীরের মতো আমাকে ছুঁয়ে যাচ্ছিল। এবার গল্পের নায়কের পরিচয় দেয়া যাক। গল্পের নায়ক আরশিয়ান তাহসিন চৌধুরী এবং নায়িকা মেহেরিমা মল্লিক, দুই ভিন্ন পরিবার, ভিন্ন অতীত, কিন্তু ভাগ্যের এক অদ্ভুত মোড় তাদের জীবনের গল্পকে একসাথে বেঁধে দিয়েছে। নায়ক আরশিয়ান তাহসিন চৌধুরী। আরশিয়ান একজন আকর্ষণীয় চরিত্র। 5 ফুট 10 ইঞ্চি লম্বা, লাবণ্যময় ফর্সা গায়ের রং, এবং ঠোঁটের পাশে একটি কালো তিল তার সৌন্দর্যকে আরো রহস্যময় করেছে। তার হালকা গোলাপি ঠোঁট এবং হাসলে গালে টোল পড়া দৃশ্য যে কাউকে মুগ্ধ করতে যথেষ্ট। তার গভীর কালো চোখে লুকিয়ে থাকে গভীরতা এবং অতীতের যন্ত্রণা। মুখে হালকা দাড়ি তার ব্যক্তিত্বকে আরো দৃঢ় করেছে। চুলগুলো সিল্কি যা তার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। মাত্র 8 বছর বয়সে পরিবারের শত্রুতার কারণে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে ইউকে থেকে ডাক্তারি পড়াশোনা শেষ করে সে দেশে ফিরে আসে। মেডিকেল কলেজে তার সৌন্দর্য ও ব্যক্তিত্ব সবাইকে মুগ্ধ করে। মেয়েরা প্রপোজ করত, তবে আরশিয়ান সবকিছু এড়িয়ে চলত। আমেরিকার মেয়েদের লজ্জার অভাব এবং অতিরিক্ত মেলামেশা তার অপছন্দ ছিল। তার মন সবসময় পরিবারের অতীত ও নিজের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকত। নায়িকা মেহেরিমা মল্লিক। মেহেরিমা মল্লিক মল্লিক পরিবারের মেয়ে। তার বাবা একজন এমপি, যার প্রভাবশালী অবস্থান তার জীবনকে সবসময় এক ঘেরাটোপে রেখেছে। 5 ফুট লম্বা মেহেরিমা দেখতে ফর্সা এবং তার টানা টানা চোখ যে কাউকে প্রথম দেখাতেই প্রেমে পড়তে বাধ্য করবে। তার মিষ্টি সৌন্দর্য এবং মার্জিত আচরণ তাকে পরিবারের গর্ব করে তুলেছে। মেহেরিমার পরিবার সবসময় রাজনীতির প্রভাবশালী অবস্থানে থেকেছে, তবে তার হৃদয় সবসময়ই ছিল নরম এবং কোমল। সে এমন একজন মানুষ ছিল যে সবার প্রতি ভালোবাসা ও সম্মানের চোখে তাকাত। ফ্ল্যাশব্যাক। ছোটবেলা থেকেই আরশিয়ান তাহসিন চৌধুরীর জীবন ছিল দুঃখে আর প্রতিশোধের আগুনে জ্বলন্ত। চৌধুরী পরিবারের আদরের সন্তান হলেও তার জীবনের মোড় ঘুরে যায় তার ফুফু আর দাদার মৃত্যুতে। আরশিয়ান তখন মাত্র 8 বছরের শিশু। তার ফুফু রেশমা চৌধুরী ছিলেন পরিবারের সবচেয়ে স্নেহময় মানুষ। রেশমার বিয়ের জন্য পুরো চৌধুরী পরিবার অপেক্ষায় ছিল, কিন্তু বিয়ের দিন সেই আনন্দ বিষাদে পরিণত হয়। মেহেরিমার বাবা সাইফুল মল্লিক রেশমাকে বিয়ে করতে রাজি হলেও বিয়ের আসরে এসে কেবল তার গায়ের রং কালো দেখে বলেছিলেন, আমি এমন বউ নিতে পারবো না, যার চেহারা আমার পরিবারের মান রক্ষা করতে পারবে না। এই কথার পর পুরো চৌধুরী পরিবার চুপ হয়ে যায়। রেশমার আত্মসম্মানে আঘাত লাগে। সে বিয়ের আসর থেকে উঠে যায়। এই ঘটনার পর অপমান আর মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে রেশমা আত্মহত্যা করে। রেশমার বাবা, যিনি তাকে সবার থেকে ভালোবাসতেন, এই শোক সইতে না পেরে সঙ্গে সঙ্গে স্ট্রোক করে মারা যান। এই ঘটনার পর থেকেই চৌধুরী পরিবার আর মল্লিক পরিবারের মধ্যে তীব্র শত্রুতা শুরু হয়। ছোট আরশিয়ান তার প্রিয় দাদা ও ফুফুর মৃত্যুতে ভেঙে পড়ে। রেশমা ছিল তার সবচেয়ে কাছের মানুষ, তার বন্ধু। ফুফুর মৃত্যুর শোকে অস্থির আরশিয়ান একদিন রাগে চিৎকার করে বলেছিল,
আমি বড় হয়ে মল্লিক পরিবারের প্রতিটি সদস্যকে শাস্তি দেব। যারা আমার ফুফুকে এই অবস্থায় নিয়ে গেছে তাদের ছাড়ব না। তার বাবা মা তাকে সামলানোর জন্য বিদেশে পাঠিয়ে দেয়, কিন্তু তার মনে ফুফুর স্মৃতি আর প্রতিশোধের আগুন তখন থেকেই জ্বলছিল। বিদেশে পড়াশোনার সময়ও আর্শিয়ান তার শত্রুদের সম্পর্কে খোঁজখবর নিতে থাকে। ডাক্তারি পেশায় নাম লেখালেও তার আসল লক্ষ্য ছিল মল্লিক পরিবারকে ধ্বংস করা। যখন সে দেশে ফিরে আসে, তার প্রথম লক্ষ্য ছিল মেহেরিমা মল্লিক। মেহেরিমা, যাকে সে তার পরিবারের ধ্বংসের কারণ হিসেবে দেখে, তাকে নিজের জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নেয়। প্রথমেই সে মল্লিক পরিবারের ওপর খবর নিতে শুরু করলো। খুব দ্রুতই জানতে পারল যে মেহেরিমা মল্লিকের বিয়ে ঠিক হয়েছে এক ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে আহান শেখের সাথে। এই খবরে আর্শিয়ানের গলায় এক নিঃশব্দ হাসি খেলে গেল। সে মনে মনে বলল, তোমার বিয়ের আনন্দ বেশিদিন টিকতে দেব না, মেহেরিমা মল্লিক। এই চৌধুরী পরিবারের সঙ্গে প্রতারণার শাস্তি তোমাকে পেতেই হবে। আহানকে কিডন্যাপ। বিয়ের দিন ভোরে আহান শেখ যখন বিয়ের প্রস্তুতির জন্য রিসোর্ট থেকে বের হচ্ছিল, তখনই আর্শিয়ানের লোকেরা তার গাড়ি আটকায়। আহান রাগে ফেটে পড়ে, তোমরা জানো আমি কে? আমাকে আটকানোর সাহস করছো? ঠিক তখনই আর্শিয়ান সামনে এসে দাঁড়ায়, ঠান্ডা গলায় বলে, আমি জানি তুমি কে, কিন্তু আজ থেকে তুমি শুধুই মেহেরিমা মল্লিকের অতীত। আমি নিশ্চিত করব তুমি আর তার জীবনে ফিরতে না পারো। আহান ভয় পেয়ে যায়। তুমি কি পাগল? মেহেরিমা আমার স্ত্রী হতে চলেছে। আর্শিয়ান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তোমার স্বপ্নভঙ্গের সময় এসে গেছে। আমি যা চাই সেটাই হবে। এরপর আহানকে চেতনা নাশক ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হয় এবং একটি নির্জন জায়গায় বন্দি করে রাখা হয়। বিয়ে বাড়িতে আর্শিয়ানের প্রবেশ। বিয়ের মঞ্চে তখন উত্তেজনার বাতাবরণ। আহান বিয়ের আসরে উপস্থিত না থাকায় সবাই অস্থির হয়ে পড়ে। সাইফুল মল্লিক রাগে অগ্নিশর্মা, এটা আমার সম্মানের প্রশ্ন। যদি এই বিয়ে না হয়, আমাদের পরিবারকে চিরতরে অপমানিত হতে হবে। মেহেরিমা লাল লেহেঙ্গার ওপর বোরকা পরে বিয়ের মঞ্চে বসেছিল। চারপাশে সাজসজ্জার আভিজাত্য, অতিথিদের কোলাহল, আর সবার দৃষ্টি তার দিকে। কিন্তু তার মন তখন শান্তির চেয়ে বেশি অস্বস্তিতে ভরা। আহান শেখ, যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা, সে তার পছন্দ ছিল না। তবে বাবার ইচ্ছায় মেহেরিমা চুপ করে সব মেনে নিয়েছিল। হঠাৎ মঞ্চের পাশ থেকে একজন বলে উঠল, আহানকে পাওয়া যাচ্ছে না। এই ঘোষণায় চারপাশে শোরগোল শুরু হয়ে যায়। মেহেরিমার বাবা মুহূর্তেই রেগে যান এবং মেহেরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, তোর অপমানের জন্যই কি আজ এই দিন দেখতে হচ্ছে? আহান জানত তুই তাকে পছন্দ করিস না, তাই পালিয়ে গেছে। মেহেরিমা মাথা নিচু করে চুপ করে বসে থাকে। তার চোখে পানি, কিন্তু সে কাঁদছে না। চারপাশের মানুষ ফিসফিস করতে থাকে। বিয়ের মঞ্চে এই বিশৃঙ্খলা দেখে সবাই ধাক্কা খায়। মেহেরিমার বাবার মুখে অপমানের ছাপ স্পষ্ট। ঠিক তখনই সবার বিস্ময়ের মাঝখানে সামনে এসে দাঁড়ায় এক রহস্যময় যুবক। গাঢ় কালো ব্লেজারে তাকে দারুণ সুন্দর লাগছিল, আত্মবিশ্বাসী চোখ, আর মুখে কঠিন এক অভিব্যক্তি। যুবকটি ছিল আর্শিয়ান তাসিন চৌধুরী। আর্শিয়ান সবার সামনে দৃঢ় কণ্ঠে বলল, আপনার মেয়ে যেন কোনো অপমানের শিকার না হয়, তার জন্য আমি তাকে বিয়ে করব। এই মুহূর্তে মেহেরিমার বিয়ে যদি কারো সঙ্গে হয়, তবে সেটা আমার সঙ্গে হবে। সাইফুল মল্লিক রাগে বলল, তুমি কে, যে এমন কথা বলছো? সবার মুখে তখন বিস্ময়। অতিথিদের মধ্যে ফিসফিসানি আরো বেড়ে যায়। মেহেরিমার বাবা তার পরিচয় না জেনেই দ্রুত বললেন, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? ঠিক আছে, আমার সম্মান রক্ষা করতে হলে তাই হোক। মেহেরিমার চোখ তখন বিস্ময় আর দুঃখে বড় বড় হয়ে যায়।
তার বাবার এমন তাড়াহুড়ো দেখে সে কিছু বলার সাহস পায় না। মেহেরিমা নির্বাক হয়ে বসে রইল। সে জানত না এই অচেনা লোকটি কেন এমন করল। তার মনে এক অদ্ভুত আতঙ্ক আর বিস্ময়। আরশিয়ান মেহেরিমার দিকে তাকিয়ে মনে মনে বলল, তোমার জীবন আমি ধ্বংস করব, মেহেরিমা মল্লিক। তুমি এবং তোমার পরিবার আমাকে যা কষ্ট দিয়েছে, তার প্রতিটা মুহূর্তের প্রতিশোধ আমি নেব। কিন্তু আরশিয়ান কি সত্যিই তার প্রতিশোধ পূরণ করতে পারবে, নাকি এই বিয়ের মাধ্যমে তার হৃদয়ের নতুন এক অধ্যায় শুরু হবে? বর্তমানের গল্প। তখনই এক মহিলা আমার সামনে এসে মেঝেতে বসে পড়ল। তার চোখে মগ্ন অন্ধকার আর মুখে নিষ্ঠুর হাসি। সে একের পর এক 3টে চড় দিল আমার গালে। শরীরের প্রতিটি কোষ বেদনায় চিৎকার করতে লাগলো, কিন্তু সে যন্ত্রণার মাঝে আমি কিছু বুঝে ওঠার আগেই চোখে অন্ধকার এসে ঢেকে গেল। আমি মাথা ঘুরিয়ে পড়ে গেলাম, আর সেই মুহূর্তে কোথাও দূরে কেউ যেন বলে উঠল, ফকিন্নি বাচ্চা, নাটক শুরু হয়েছে। আর তারপর সবকিছু স্তব্ধ হয়ে গেল। আমি তখন অন্ধকারে ডুবে গিয়েছিলাম, যেন পৃথিবীটা থেমে গেছে। আরশিয়ান দ্রুত দৌড়ে এসে মেহেরিমাকে তুলে ধরল। তার চোখে উদ্বেগ আর রাগের ছাপ ছিল। এই মেয়ে, কি হয়েছে তোমার? চোখ খুলো, সে তীব্র কণ্ঠে বলল। তখন পাশ থেকে মহিলা, আরশিয়ানের মা, কঠোর হৃদয়ের নারী, যিনি সন্তানের জন্য সবকিছু করতে পারেন, কিন্তু তার চাওয়া পূরণ না হলে তার রাগের কোনো সীমা থাকে না। আরশিয়ানের মায়ের মুখে ঘৃণার ছাপ ছিল, মুখে এক বীভৎস হাসি নিয়ে বলল, এই ফকিন্নির বাচ্চারা এসব করেই মানুষকে বশ করতে চায়। কি নাটকীয়তা! তার কথা আর শুষ্ক হাসি যেন কাঁপন তুলে দিল পুরো পরিবেশে। কিন্তু তার মা, যিনি এই ঘর আর এই পরিবারকে শাসন করতেন, তার চোখে তীব্র অসন্তোষের ছায়া ছিল। তার মনের ভেতর কিছু প্রশ্ন উঠছিল। এই পথ কি আরশিয়ানকে তার চূড়ান্ত লক্ষ্য, প্রতিশোধের পথ থেকে সরিয়ে নেবে? অথবা এই মেয়েটির জন্য তার ছেলের ভালোবাসা কি তার হৃদয়ের অন্ধকারে আলো ফেল? আরশিয়ান মেহেরিমাকে নিজের বাহুরে তুলে ধরে সিঁড়ি বেয়ে নিজের রুমে হাঁটা শুরু করল। তার চোখে এক ধরনের সংকল্প, আর তার মুখে একটি নীরব যুদ্ধের ছাপ। সে জানত, এই মুহূর্তে মেহেরিমার জীবন তার হাতে, আর তাকে সুরক্ষিত রাখা তার একমাত্র লক্ষ্য। মেহেরিমার মুখে বেদনা আর চোখের বিষণ্ণতা দেখে যেন আরশিয়ানের হৃদয়টা চূর্ণবিচূর্ণ হয়ে যেতে চাইছিল। রুমের দিকে হাঁটতে হাঁটতে মেহেরিমার দুর্বল শরীর আর তার নিষ্প্রাণ চোখের দৃশ্য আরশিয়ানের মনে এক অজানা যন্ত্রণা সৃষ্টি করল। কিন্তু তার মা, যিনি এই ঘর আর এই পরিবারকে শাসন করতেন, তার চোখে তীব্র অসন্তোষের ছায়া ছিল। তার মনের ভেতর কিছু প্রশ্ন উঠছিল। এই পথ কি আরশিয়ানকে তার চূড়ান্ত লক্ষ্য, প্রতিশোধের পথ থেকে সরিয়ে নেবে? অথবা এই মেয়েটির জন্য তার ছেলের ভালোবাসা কি তার হৃদয়ের অন্ধকারে আলো ফেলবে? আরশিয়ানের মা পিছন থেকে দ্রুত হেঁটে আরশিয়ানের রুমে ঢুকল। সে কোনোভাবেই চাইছে না আরশিয়ান মেহেরিমার প্রতি এত মায়া দেখাক। আরশিয়ান মেহেরিমাকে কোলে নিয়ে রুমে ঢুকল। এই মেহেরিমা, কি অবস্থা? কিভাবে নাটক করছে? তুই এই মেয়ের প্রতি মায়া দেখাচ্ছিস আরশিয়ান? আরশিয়ানের মায়ের গম্ভীর কণ্ঠে প্রশ্নটি যেন থরথর করে উঠল। তার চোখের কোণে বিরক্তির ছাপ স্পষ্ট ছিল। আরশিয়ান মাথা নিচু করে উত্তর দিল, মা, তাকে বিশ্রাম দিতে হবে। আমি চিকিৎসা করব। যেহেতু মা আমি একজন ডাক্তার, তাই রোগী যতই শত্রু হোক না কেন তাকে চিকিৎসা করা আমার দায়িত্ব। মেহেরিমাকে শুয়ে দিয়ে আরশিয়ান নিজের হাতের মুঠি শক্ত করে চেপে ধরল। তার চোখে মায়া আর রাগের এক অদ্ভুত মিশ্রণ। চিকিৎসার সরঞ্জামগুলো পাশে রাখা ছিল। তার প্রশিক্ষিত হাতগুলো এখন এক প্রফেশনাল দক্ষতায় কাজে লেগেছিল। সে মেহেরিমার হাত থেকে মোজা খুলল। তারপর হাতের ক্ষতস্থানে চিকিৎসা শুরু করল, কিন্তু তার মনে যেন অস্থিরতা নেচে উঠছিল। মেহেরিমার চোখে চোখ রেখে আরশিয়ান কিছু বলল না। তার হৃদয়ের গভীরে জমে থাকা রাগ, দুঃখ আর প্রতিশোধের আগুন যেন এই মুহূর্তে শান্ত হয়ে গিয়েছিল।
প্রথমবারের মতো তার হাতের স্পর্শে মেহেরিমার কষ্ট কিছুটা কমাতে চেয়েছিল। দূর থেকে তার মা মুখ ভর্তি রাগের চিহ্ন নিয়ে দাঁড়িয়েছিল। তার চোখের আগুন যেন বলে যাচ্ছিল, এই ঘটনা তাকে আবারও একবার ভ্রান্তিতে ফেলেছে। আরশিয়ান তার মায়ের দিকে একবার তাকিয়ে বলল, মা, আজ এই মেয়েটি আমার দায়িত্ব। আমি যতক্ষণ না তাকে সুস্থ করছি, ততক্ষণ আমাদের প্রতিশোধের পথ বন্ধ থাকবে। মহিলার চোখের কপাল কুঁচকে উঠল। আরশিয়ান কি সত্যিই প্রেমে পড়ছে? তার মনের এই পরিবর্তন কি কেবল তার প্রতিশোধের পথকে আরো কঠিন করে তুলবে? তখনই দরজার শব্দে সবাই এসে ঢুকল। আরশিয়ানের মা, তার চাচা, চাচি, চাচাতো ভাই বোনেরা আর বড় ফুফি সবাই একের পর এক ঘরের মধ্যে প্রবেশ করল। আরশিয়ান মেহেরিমার পাশে চেয়ারে বসে তার চিকিৎসা শুরু করল। তার চোখে ছিল এক ধরনের নিষ্ঠুর মায়া, যা কোনোভাবেই আড়াল করা সম্ভব ছিল না। বড় ফুফি এগিয়ে এসে আরশিয়ানের মুখের দিকে রাগে ঝলকানিতে পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করল। আরশিয়ান, তুমি কি ভুলে গেছো? এই মেয়েটার বাবার জন্য আমার আব্বা আর বোন অকালে মারা গেছে। তুমি তার প্রতি এত মায়া দেখাচ্ছ কেন? ভুলে যেও না, তুমি এই বিয়ে করেছে প্রতিশোধের জন্য। কতটা অস্থির হয়ে গেলে তুমি? কি এমন ঘটলো যে তুমি এভাবে তার পাশে দাঁড়িয়েছো? আরশিয়ানের হাত থেমে গেল। তার চোখে এক ঝলক অস্থিরতা দেখা গেল। সে জানতো, তার পরিবার এই মুহূর্তে যা বলছে তা শুধু তার ফুফুর রাগ নয়। এটা এক প্রকার অপ্রতিরোধ্য সত্য, যা তার হৃদয়ের গভীরে পৌঁছে গেছে। তবে এই মেয়েটি, মেহেরিমা, তার জীবনের অব্যক্ত গল্পের অংশ হয়ে গেছে। তার নিজের প্রতিশোধের শপথ আর এই মেয়েটির জীবন, দুইয়ের মাঝের এই সংকটের মুহূর্তে আরশিয়ান কি সিদ্ধান্ত নেবে? তার প্রতিশোধের পথ আরো কঠিন হবে কিনা তা সময় বলবে। ফুফি মা, আমি জানি কি কারণে এই বিয়ে হয়েছে। আরশিয়ান কণ্ঠে এক ধরনের কোমলতা এনে বলল। কিন্তু এই মুহূর্তে এই মেয়েটির জীবন আমার হাতে। তাকে সুরক্ষা দেওয়া, তাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দেওয়া, এটাই আমার দায়িত্ব। আরশিয়ান এক মুহূর্তের জন্য চুপ করে গেল। তার হাতের মুঠি শক্ত হয়ে ওঠে। মাথা নিচু করে কিছুটা সময় নীরব ছিল। প্রতিশোধের শপথ আর তার মনের গভীর ক্ষোভের মধ্যে এক বিভ্রান্তিকর টানাপোড়েন চলছিল। তবে মেহেরিমার নিরীহ চোখগুলো তাকে যেন কিছু বলতে বাধ্য করছিল। তার অন্তরাত্মা, যেটি বহুদিন ধরে কঠিন হয়ে উঠেছিল, আজ যেন একটু কাঁপছে, একটু ধরা পড়ছে। বড় ফুফুর চোখে ক্ষোভ আর হতাশার ছাপ ছিল। এই প্রথমবারের মতো আরশিয়ানের কথায় তার মনোভাব একটু নড়েচড়ে উঠল। তবে প্রশ্নটা থেকেই যায়, আরশিয়ান কি সত্যিই তার প্রতিশোধের পথ ভুলে গিয়ে মেহেরিমার প্রতি এই অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে? যদি তাই হয়, তাহলে তার এই পরিবর্তন কি পুরো পরিবারের জন্য বিপদ ডেকে আনবে? বড় ফুফু রাগ আর কষ্টের মিশ্রণে তার চোখে জল মুছে না ফেলে এক ঝলক আরশিয়ানের দিকে তাকালো। তার মুখে ক্ষোভ আর বেদনার ছায়া ছিল, যেন এতদিন ধরে জমে থাকা ক্রোধ আর শোক আজ তার চোখ দিয়ে বের হয়ে আসছিল। এই মেয়ের প্রতি কোনো মায়া না? বড় ফুফু বলল, কণ্ঠস্বর ভেঙে যাচ্ছে। আমার ছোট বোন বিয়ের আসরে স্বপ্ন নিয়ে বসেছিল। সেই স্বপ্নটা একেবারে শেষ হয়ে গেছে এই মেয়ের বাবার কারণে। আর শুধু তাই না, আমার আব্বা আর বোনও একই দিনে চলে গেছেন। তুমি কি সে কষ্ট বুঝতে পারছো না, আরশিয়ান? আরশিয়ান চুপ করে উঠে দাঁড়িয়ে গেল, তার চোখের দৃষ্টি মেহেরিমার দিকে, যে এক কোণায় শুয়েছিল, তার মুখে অবিশ্বাস আর ভয়ের ছাপ। তার মনের মধ্যে একটা ধূসর মেঘের মতো কিছু চলছিল, কষ্টের, অভ্যন্তরীণ দ্বন্দ্বের। তিনি জানতেন, তার মা, বড় ফুফু, পরিবারের সবাই তাকে শুধুমাত্র প্রতিশোধের জন্য তৈরি করেছে। কিন্তু এখন, যখন সে মেহেরিমার সেই ক্ষতবিক্ষত চোখগুলো দেখে, তখন তার মন বলছিল, তার প্রতিশোধের পথের এই ক্ষুদ্র অগ্নিকুণ্ডে যদি মেহেরিমা আরো দগ্ধ হয়, তাহলে সে নিজেও দগ্ধ হয়ে যাবে। আমি জানি, আরশিয়ান বলল,
তার গলায় এক ধরনের মৃদুতা ছিল, যা আগে কখনো ছিল না। তোমরা সবাই যা হারিয়েছ, সে কষ্টের কোনো তুলনা নেই। কিন্তু আজ, এই মুহূর্তে, এই মেয়েটির আমার অর্ধাঙ্গিনী। আমি তাকে একদমই ছেড়ে যেতে পারি না। বড় ফুফুর চোখে এখন শুধু ক্রোধ নয়, মৃদু সন্দেহ ফুটে উঠেছিল। তার মন বুঝতে পারছিল না। বড় ফুফু রেগে বলল, আরশিয়ান, তুমি কি সত্যিই এতটা বদলে গেছো? নাকি কেবল তোমার প্রতিশোধের খেলায় নতুন পথ খুঁজছো? হঠাৎ আরশিয়ান একবার হেসে দিল, যেন তার মনের গহীন জায়গার এক রুদ্ধ হাসি বের হয়ে এসেছে। তার চোখের মধ্যে কোনো মায়া, কোনো দয়ার রেখা ছিল না। শুধু কঠিন নির্লিপ্ততা এক আভা ছড়িয়ে পড়েছিল। মেহেরিমার অজ্ঞান মুখের দিকে তাকিয়ে সে যেন তার নিজের সিদ্ধান্তকে আরো দৃঢ় করল। তোমরা কিভাবে ভাবলে এই মেয়ের প্রতি আমি কোনো মায়া দেখাবো? আরশিয়ান বলল, তার গলায় ঠান্ডা, নিষ্ঠুর একটি সুর। এই মেয়েকে সুস্থ করেই আমি তো তোমাদের সবার প্রতিশোধের পথ সুগম করব। তার উপর অত্যাচার করে, তাকে ভেঙে দিয়ে, এই প্রতিশোধ আমি পূর্ণ করব। সবার মধ্যে এক ধরনের উল্লাস ফুটে উঠল। বড় ফুফু, মা, চাচা, চাচি, চাচাতো ভাইয়েরা সবাই একে অপরকে দেখল, যেন তাদের দীর্ঘদিনের অপেক্ষার ফল শেষ পর্যন্ত পাওয়া গেছে। চাচাতো ভাইয়ের মুখে অতি গর্বের হাসি ফুটে উঠল। এই হলো যজ্ঞ ছেলে চৌধুরী পরিবারের। বড় চাচাইয়ের কণ্ঠে গর্বের ছাপ ছিল। সবাই সমস্বরে বলল, চৌধুরী পরিবারের সত্যিকারের উত্তরাধিকার। বড় ফুপি হেসে বলল, তুমি সত্যি বলছো বেটা? আরশিয়ান মুখে মৃদু হাসি ধরে রেখে তার চোখের দিকে তাকিয়ে বলল, তোমরা যাই ভাবো, এই মেয়েটির জীবন আমার হাতে। আমি যা চাইবো তাই হবে। তবে আজ, আমি এই মেয়ে মেহেরিমার ওপর এতটাই অত্যাচার করব যে তার চোখে জল ফুরিয়ে যাবে। আর সেই কান্নার প্রতিটি ফোঁটায় আমার প্রতিশোধের গল্প লেখা থাকবে। বড় ফুফু আর তার মা একটু আশ্বস্ত হলেও তাদের মনে এক ধরনের সন্দেহ থেকে গেল। আরশিয়ান সত্যিই তার প্রতিশোধে দৃঢ়, নাকি তার হৃদয়ে কোনো দুর্বলতা তৈরি হচ্ছে, এই প্রশ্ন তাদের ভাবিয়ে তুলল। মেহেরিমা তখনও অচেতন অবস্থায় শুয়েছিল। তার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। আরশিয়ান তার পাশে বসে তার কপালে হাত রেখে অনুভব করল, মেয়েটির ভেতর এক অদম্য শক্তি আছে, যে শক্তি হয়তো তাকে নিজের প্রতিশোধের পথে বাধা সৃষ্টি করতে পারে। রাত গভীর হতে থাকল। পরিবার একে একে ঘুমাতে চলে গেল। কিন্তু আরশিয়ান তখনও মেহেরিমার পাশে বসেছিল। তার মনোযোগ বারবার সরে যাচ্ছিল, প্রতিশোধ, মেহেরিমা, আর তার নিজের দায়িত্বের মধ্যে এক অনন্ত দ্বন্দ্ব শুরু হয়েছিল। আরশিয়ান তখনও মেহেরিমার দিকে তাকিয়েছিল, যেন তার চোখের অন্ধকারে কোনো অজানা শপথ বেঁধে রেখেছে। কিন্তু কেউ জানত না, এই শপথের ভিতরে কি লুকিয়ে ছিল, এক প্রতিশোধের অগ্নিশিখা, অথবা এক হৃদয়ের অভ্যন্তরীণ যন্ত্রণার জ্বলন্ত ইঙ্গিত। সবাই চলে যাওয়ার পর মেহেরিমা খাটে পড়ে অজ্ঞান হয়েছিল। আরশিয়ান তার পাশে এসে দাঁড়ালো। মেহেরিমার নিকাব ও বোরকা খুলে রেখে সে তার চোখের সামনে অপ্রত্যাশিত সৌন্দর্যের সামনে থমকে দাঁড়ালো। মেহেরিমার লাল লেহেঙ্গার মধ্যে সে যেন এক রূপকথার পরী, আলো ঝলমল করে উঠছে। চোখের কোণায় যেন সোনার রশ্মি খেলে যাচ্ছে। আরশিয়ান সেই সৌন্দর্যের সামনে নিজের সংবেদনশীলতাকে সংবেদিত করতে পারছিল। এক ক্ষণিকের জন্য তার মনে হলো, এত রূপের মায় পাগল হয়ে যাওয়া সম্ভব। তার আঙুল ধীরে ধীরে মেহেরিমার গালের দিকে গেল। মেহেরিমার মুখের ওপর একটি মৃদু চুম্বন রেখে আরশিয়ান আবেগময় কণ্ঠে বলল, তোমার এই সৌন্দর্যের সামনে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি, মেহেরিমা। তোমাকে এত গভীরভাবে অনুভব করতে ইচ্ছে হচ্ছে, যেন তোমার প্রতিটি অনুভূতির গভীরে পৌঁছাতে পারি। মেহেরিমা তখনও অজ্ঞান, তার চোখে কোনো চাহনি নেই, কোনো শব্দ নেই। আরশিয়ান তার পাশে বসে গভীর মনোযোগে চিকিৎসা শুরু করল। তার ডাক্তারি অভিজ্ঞতা থেকে তিনি জানতেন, এই ধরনের আঘাতে দ্রুত চিকিৎসা গুরুত্বপূর্ণ। মেহেরিমার কপালের ক্ষতস্থানে সুপ্তর মালিশ করতে করতে আরশিয়ান তার মুখে এক অদ্ভুত মনোযোগের ছাপ রেখে কাজ করছিল।
তার চোখের দৃষ্টি দৃঢ়, হাতের স্পর্শে প্রশিক্ষিত পেশাদারিত্ব। আরশিয়ানের হৃদয়ে মিশে গিয়েছিল এক অজানা উদ্বেগ। এই মুহূর্তে তার মনে একটাই চিন্তা, মেহেরিমাকে সুস্থ করে তোলা। তার চোখের কোণে হালকা উদ্বেগের রেখা, কিন্তু এই উদ্বেগের মধ্যে ছিল এক অজানা মায়ার ছোঁয়া। মেহেরিমার প্রতি তার সহানুভূতি এবং দায়িত্ববোধ যেন তাকে আরো শক্তিশালী করে তুলছিল। চিকিৎসার শেষের দিকে আরশিয়ান মেহেরিমার মুখের দিকে তাকিয়ে স্থির হয়ে রইল। সে জানত, এই মুহূর্তটা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। মেহেরিমা যতই অজ্ঞান থাকুক, সে তার পাশে থাকবে, এই সংকল্প তার হৃদয়ে পোক্ত হয়ে গিয়েছিল। ইসলামে প্রতিশোধ নেওয়া আলাদা পরিস্থিতি এবং ইতিবাচক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সীমিত এবং শর্ত সাপেক্ষ। ইসলামে ব্যক্তিগত প্রতিশোধ নিয়ে খুব একটা উৎসাহিত করা হয়নি এবং এই বিষয়টি কিছু নির্দিষ্ট কারণে নাজায়েজ বা সীমিত করা হয়েছে। 1. শান্তির প্রতি গুরুত্ব। ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে শান্তি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি তোমাকে আঘাত করেছে, তুমি তাকে মাফ করে দাও, যেন আল্লাহ তোমাকে ক্ষমা করেন। সূরা আশ-শূরা 42-43। মুসলিমদের মধ্যে শান্তি এবং মাফ প্রতিষ্ঠা করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিশোধ নেওয়ার ফলে ঝগড়া এবং সংঘাত বাড়তে পারে, যা সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই ইসলাম ব্যক্তিগত প্রতিশোধকে সীমিত এবং মাফের প্রতি উৎসাহিত করেছে। 2. আল্লাহর সিদ্ধান্তে আস্থা। প্রতিশোধ নেওয়ার পরিবর্তে ইসলামে আল্লাহর সিদ্ধান্তে আস্থা রাখা এবং আল্লাহর বিচার ও পরিকল্পনার প্রতি বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি প্রতিশোধ নিতে চাও, তবে আল্লাহর আইন অনুসরণ করো, তবে আল্লাহর কাছে প্রতিটি ঘটনা পূর্ণাঙ্গ বিচার পাওয়া যাবে। সূরা আল ইমরান 3:182। এখানে বলা হয়েছে যে, আল্লাহই প্রতিটি কাজের সঠিক বিচার করবেন, এবং মানুষের জন্য সর্বোত্তম ফলাফল তার পক্ষ থেকেই আসবে। 3. ক্ষমা করা আরও উত্তম। ইসলামে ক্ষমা এবং মাফ অত্যন্ত। আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ক্ষমা এবং সমঝোতার প্রতি গুরুত্ব দিয়েছেন। হাদিসে বলা হয়েছে, তোমরা যখন শক্তিশালী হও, তখনই ক্ষমা করার সময় আসে। সহিহ বুখারী। এখানে বোঝানো হচ্ছে যে, ক্ষমা প্রদর্শন করলে তা আল্লাহর কাছে ভালো, কারণ একজন মুসলিমের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, যা মাফ করা এবং শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব। 4. বিশ্বস্ত আইন ও বিচার ব্যবস্থা। ইসলামে প্রতিশোধ ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয়, বরং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা উচিত। প্রতিশোধের ক্ষেত্রে কিসাস সমান শাস্তি প্রদান করা হয়, কিন্তু এটি শাস্তি দেওয়ার জন্য মুসলিম শাসন ব্যবস্থা এবং আদালতের মাধ্যমে পরিচালিত হয়, যা ইসলামী শরিয়াহ অনুসারে। এর মাধ্যমে ব্যক্তিগত প্রতিশোধ থেকে উত্তম এবং ন্যায়সঙ্গত ব্যবস্থা নিশ্চিত করা হয়। ইসলামে প্রতিশোধ নেওয়া ব্যক্তিগতভাবে নাজায়েজ এবং ইসলামের মূল শিক্ষার বিপরীত, যা শান্তি, মাফ এবং আল্লাহর আইন মেনে চলার উপর ভিত্তি করে। এটি একটি শক্তিশালী সমাজ প্রতিষ্ঠা করতে সাহায্য করে, যেখানে প্রত্যেক মুসলিম আল্লাহর ওপর আস্থা রাখে এবং শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করে। সমাপ্ত।